বাবার রেখে যাওয়া গ্রামের জমি বিক্রির টাকা আমি দিতে অস্বীকার করতেই আমার মেয়ে রাগে বিস্ফোরিত হয়ে উঠল। আর আমার বড় ছেলে সঙ্গে সঙ্গে তার পক্ষ নিয়ে এমন একটি কাজ করলো যা কোনো সন্তানেরই নিজের মায়ের সঙ্গে করা উচিত নয়। মাত্র 20 মিনিট পর তারা দুজনেই বুঝতে পারলো জীবনের সবচেয়ে বড় ভুল তারা করে ফেলেছে। প্রথমে আমি শুনলাম আমার মেয়ে রিমি চিৎকার করে বলছে, তুমি আমার পুরো ভবিষ্যৎটাই শেষ করে দিলে। এরপরই আমার বড় ছেলে রাশেদ আমাকে জোর করে ধাক্কা মেরে রান্নাঘরের সিস্কের পাশে ফেলে দিল। টেবিলের উপর রাখা ফলের ঝুড়ি মেঝেতে পড়ে গেল। আপেল আর কমলাগুলো গড়িয়ে পুরো রান্নাঘরে ছড়িয়ে পড়লো। আমি কোনো মতে নিজেকে সামলানোর চেষ্টা করছিলাম। রিমি দাঁড়িয়েছিল, রাগে কাঁপতে কাঁপতে বলল, 6 কোটি টাকারও বেশি জমি বিক্রি করেছ আর ভাবছো পুরো টাকাটা একাই রেখে দেবে? আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম আর বললাম, ওই জমিটা আমার আর তোমাদের বাবার সারা জীবনের পরিশ্রমে গড়া। তোমরা দুজনেই অনেক আগে এই বাড়ি আর গ্রামের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছিলে। রিমি টেবিলে জোরে হাত মারলো আর বলল, আমি তোমার মেয়ে। রাশেদ সঙ্গে সঙ্গে বলল, আর আমি তোমার ছেলে, ওই টাকায় আমাদেরও অধিকার আছে। আমি চুপচাপ তাদের দিকে তাকিয়ে রইলাম। এই দুজনের জন্যই তো সারা জীবন লড়াই করেছি। রাশেদ যখন বিশ্ববিদ্যালয়ে পড়তো তার শিক্ষার সমস্ত খরচ আমি আর তার বাবা বহন করেছি। পরে চাকরি না পেয়ে ঋণের বোঝায় ডুবে গেলে সেই ঋণও আমি শোধ করে দিয়েছিলাম। আর রিমি যখন ঢাকায় বুটিকের ব্যবসা শুরু করে লোকসানে সব হারিয়েছিল, তখন নিজের সঞ্চয় ভেঙে তাকে আবার দাঁড় করিয়েছিলাম। কখনো 1 টাকাও ফেরত চাইনি। শুধু চেয়েছিলাম তারা যেন একদিন দায়িত্বশীল মানুষ হয়। কিন্তু আমার ভালোবাসা তাদের কৃতজ্ঞ করেনি, বরং তারা শিখে গেছে মা তো আছেই, যখন দরকার হবে তখনই টাকা মিলবে। আমি শান্ত গলায় বললাম, আমি আগেও বলেছি এই টাকার 1টি টাকাও তোমাদের কাউকে দেব না। রিমি চোখ ছোট করে বলল, মানে তুমি দিতে চাও না? হঠাৎ রাশেদ আমার হাত শক্ত করে চেপে ধরলো আর বলল, নাটক বন্ধ করো মা। আমি হাত ছাড়ানোর চেষ্টা করতে সে আবার ধাক্কা দিল। এবার আমি মেঝেতে পড়ে গেলাম। রিমি একবারও আমাকে তুলতে এগিয়ে এলো না। সে ঠান্ডা গলায় বলল, টাকাটা কোন ব্যাংকে রেখেছো বলো। আমি কোনো উত্তর দিলাম না। রিমি মেঝেতে পড়ে থাকা একটি আপেল লাথি মারলো। রাশেদ হাসতে হাসতে বলল, বয়স হয়েছে, বুড়ো মানুষদের দিয়ে সই করানো খুব কঠিন না। এরপর সে কোটের ভেতর থেকে একটি কাগজ বের করলো। ওটা ছিল পাওয়ার অফ অ্যাটর্নির কাগজ। নিচে আমার নাম লিখে নকল স্বাক্ষরও করে রাখা হয়েছে। প্রথমবারের মতো আমার মুখে হাসি ফুটলো। রাশেদ ভাবলো আমি ভয় পেয়েছি। সে নিচু হয়ে বলল, 20 মিনিট সময় দিলাম, ভালোই ভালো ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর আর সব তথ্য বলে দাও। আমি আস্তে করে মাথা নাড়লাম। তারপর রান্নাঘরের প্যান্ট্রির উপরে লাগানো ছোট্ট কালো সিসিটিভি ক্যামেরার দিকে একবার তাকালাম। ওরা কেউই সেটা খেয়াল করলো না। কয়েক বছর আগে বাড়িতে চুরি হওয়ার পর আমি পুরো বাড়ির সিসিটিভি ক্যামেরা বসিয়েছিলাম। সব ভিডিও সরাসরি ক্লাউডে সংরক্ষণ হতো। আর জরুরি পরিস্থিতিতে নীরবে থানায় সতর্কবার্তাও চলে যেত। জমি বিক্রি চুক্তি হওয়ার 2 সপ্তাহ আগে আমি পুরো নিরাপত্তা ব্যবস্থা আরো আধুনিক করেছিলাম। ভেবেছিলাম জমি বিক্রির খবর শুনে হয়তো ওরা রাগ করবে, কিন্তু নিজের মায়ের গায়ে হাত তুলবে এটা কখনো কল্পনাও করিনি। রাশেদ আবার বলল, তোমার হাতে আর 20 মিনিট সময় আছে। আমি শান্তভাবে তার চোখের দিকে তাকিয়ে উত্তর দিলাম, না, 20 মিনিট সময় তোমাদের। রিমি বিরক্ত হয়ে চিৎকার করে উঠল, এখনো নাটক করছো? মনে করছো আমরা ভয় পাবো? রাশেদ আমার সামনে পাওয়ার অফ অ্যাটর্নির কাগজটা ছুঁড়ে দিয়ে বলল, এখানে সই করো, তারপর ব্যাংকে গিয়ে সব টাকা আমাদের নামে করে দেবে। আমি কাগজটার দিকে তাকিয়ে শুধু হাসলাম। ওই হাসিটাই যেন ওদের আরো খেপিয়ে দিল। ঠিক তখনই বাইরে একসঙ্গে কয়েকটি গাড়ি শব্দ ভেসে এলো। তারপর গেট খোলার আওয়াজ, এরপরই দরজা জোরে ধাক্কা। পুলিশ, দরজা খুলুন। রিমি আর রাশেদ দুজনেই এক মুহূর্তে থমকে গেল। রাশেদ ফিসফিস করে বলল, পুলিশ এখানে কেন? আমি ধীরে ধীরে উত্তর দিলাম, কারণ তারা অনেকক্ষণ ধরেই সবকিছু দেখছে। দরজা খুলতেই কয়েকজন পুলিশ কর্মকর্তা ঘরে ঢুকে পড়লেন। সবার সামনে ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি চারপাশে তাকিয়ে আমাকে জিজ্ঞেস করলেন, আপনি ঠিক আছেন? আমি মাথা নাড়লাম। তারপর রান্নাঘরের ছাদের দিকে আঙুল তুলে বললাম, সবকিছু ওই ক্যামেরায় রেকর্ড হয়েছে। শুধু আজকের ঘটনা নয়, আমার ফোনে পাঠানো হুমকির মেসেজ আর কল রেকর্ডও সংরক্ষণ করা আছে। রাশেদের মুখের রং মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। রিমি কাপা গলায় বলল, মা, আমরা তো শুধু রাগের মাথায়। ওসি তাকে থামিয়ে দিয়ে বললেন, রাগের মাথায় কেউ নকল স্বাক্ষর করে পাওয়ার অফ অ্যাটর্নি বানায় না। একজন পুলিশ সদস্য রাশেদের হাত থেকে কাগজটি নিয়ে পরীক্ষা করলেন। আরেকজন তার মোবাইল ফোন জব্দ করলেন। মিনিট কয়েকের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে গেল। মোবাইলে পাওয়া গেল একজন ভুয়া দলিল লেখকের সঙ্গে কথোপকথন। সেখানে লেখা ছিল, মায়ের সইটা যেন একদম আসলের মতো হয়, তাহলেই ব্যাংক থেকে টাকা তোলা সহজ হবে। রিমির ফোন থেকেও বেরিয়ে এলো অসংখ্য বার্তা, মা টাকা না দিলে চাপ দিতে হবে, ভয় দেখালেই রাজি হবে। সব প্রমাণ একে একে পুলিশের হাতে চলে গেল। আমি নিঃশব্দে বসেছিলাম। মনে পড়ছিল সেই দিনগুলোর কথা। রাশেদের জ্বর হলে সারা রাত তার মাথায় পানি দিয়েছি। রিমির পরীক্ষার আগে নিজের নতুন শাড়ি না কিনে তার কোচিং এর টাকা দিয়েছি। ওদের বাবা মারা যাওয়ার পর একা হাতে সংসার, জমি আর সন্তান সব সামলেছি। আজ সেই সন্তানরাই আমার সম্পত্তি দখল করতে আমাকে ধাক্কা দিয়েছে। চোখে পানি চলে এলো, কিন্তু সেই পানি ছিল না দুর্বলতার, ছিল দীর্ঘ এক জীবনের কষ্টের শেষ বিদায়। পুলিশ যখন রাশেদের হাতে হাত করা পড়াচ্ছিল, সে হাঁটু গেড়ে বসে পড়ল আর বলল, মা প্লিজ আমাকে বাঁচাও, আমি ভুল করেছি। রিমিও কাঁদতে
কাঁদতে কাঁদতে আমার পা জড়িয়ে ধরতে গেল আর বলল, মা আমরা জেলে যেতে চাই না, তুমি অভিযোগ তুলে নাও। আমি ধীরে ধীরে এক পা পিছিয়ে গেলাম, শান্ত গলায় বললাম, তোমরা যখন আমাকে মেঝেতে ফেলে দিয়েছিলে তখন কি একবারও ভেবেছিলে আমি তোমাদের মা? ঘরের ভেতর নীরবতা নেমে এলো। আমি আবার বললাম, মা হওয়া মানে নিজের সম্মান বিক্রি করে দেওয়া নয়, ভালোবাসা মানে অন্যায়কে ক্ষমা করে যাওয়াও নয়। ওসি আমার দিকে তাকিয়ে বললেন, আপনি চাইলে আইনগত ব্যবস্থা আমরা সম্পূর্ণভাবে এগিয়ে নিয়ে যাব। আমি দৃঢ় কণ্ঠে বললাম, আইন তার কাজ করবে, আমি শুধু চাই ওরা যেন বুঝতে শেখে লোভের শেষ পরিণতি কি হয়। কয়েক সপ্তাহ পরে আদালতে সিসিটিভির ভিডিও, ফোনের রেকর্ড, জাল পাওয়ার অফ অ্যাটর্নি এবং অন্যান্য সব প্রমাণ উপস্থাপন করা হয়। বিচারক স্পষ্ট ভাষায় বলেন, মায়ের সম্পত্তির উপর সন্তানের জন্মগত অধিকার নেই। জীবিত অবস্থায় সেই সম্পত্তির মালিক একমাত্র তিনি। জোর করে বা প্রতারণার মাধ্যমে তা দখল করার চেষ্টা গুরুতর অপরাধ। রায় ঘোষণার দিন আদালত চত্বরে আমি দাঁড়িয়ে আকাশের দিকে তাকালাম। মনে হচ্ছিল আমার প্রয়াত স্বামী যেন কোথাও থেকে সব দেখছেন। জমি বিক্রির সেই অর্থের একটি বড় অংশ আমি গ্রামের একটি এতিমখানা, একটি বৃদ্ধাশ্রম এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি শিক্ষা তহবিলে দান করলাম। বাকি অর্থ দিয়ে ছোট্ট একটি বাড়ি কিনে শান্তিতে নতুন জীবন শুরু করলাম। অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল, নিজের সন্তানদের কিছুই দিলেন না? আমি শুধু হেসে বলেছিলাম, আমি তাদের সবচেয়ে মূল্যবান জিনিসটাই দিয়ে দিয়েছি, একটি শিক্ষা, যে শিক্ষা তারা টাকা দিয়ে কখনো কিনতে পারবে না। সেদিন বুঝেছিলাম, সন্তানকে ভালোবাসা যেমন একজন মায়ের দায়িত্ব, তেমনি অন্যায়ের সামনে মাথা নত না করাও একজন মায়ের সবচেয়ে বড় সাহস। এই গল্পটি এখানেই শেষ। সম্পূর্ণ গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।